ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না। ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে, কি হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। যে এই টিমটা জিতেছে বলেই এই টিমটাকেই খেলাতে হবে ব্যাপারটা তা না। অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি, এমনও আছে কিন্তু। বাংলাদেশকে মনে হচ্ছিল যেন আ খুব ডিটারমাইন্ড একটা দল। আ বিশেষ করে প্রথম ইনিংসে ৪০০ প্লাস রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলো অনটা এভয়েড করতে পারবে কিনা, নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে এবং আমাদের এসেছিল কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম। কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স যারা, বিশেষ করে সাদমানের কথা আমি বলব। সাদমান শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে, সেটা ডেফিনিটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে। ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা। সো আমার মনে হয় ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স। পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে, বিশেষ করে মুশফিকের ১৯০ রানের যে ইনিংসটা, সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে ১০টা উইকেট নিতে হতো আমাদেরকে, আমরা যদি ম্যাচ জিততে চাইতাম। সেই ১০টা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না। অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি, এমনও আছে কিন্তু। সো ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স। বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বোলার, স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। সো ইটস এ টিম এফোর্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয় হ্যাঁ, কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ নেই। সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে, সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু। একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে, সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু। এবং তার নিজের উপর যে আস্থা আছে, ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে, ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনেই। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে আর এই বোলিংটা। কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। তারা ওইভাবেই কিন্তু তারা তারা নিজেদেরকে তৈরি করে, যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধহয় তাই। ওকে যখন বল দেওয়া হয়, ওর অন্য কোনো চিন্তাই থাকে না। ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে, কি হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। হ্যাঁ, অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। একটা দল যখন বাইরে খেলতে যায়, তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত। ওখানে দলে যারা আছে সিদ্ধান্ত নেয়ার জন্য, তাদেরকে যদি সিদ্ধান্ত নেয়ার পুরো ফ্রিডম দেওয়া হয়, তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না। যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয়, তাহলে কিন্তু তারা নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত যে সবসময় ঠিক হবে তা নয় কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। ক্রিকেট যেকোনো স্পোর্টস, এই ক্রিকেটে তো অবশ্যই। সো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে, ওখানে ক্যাপ্টেন আছে, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছে। সো আই থিঙ্ক দে আর গুড এনাফ টু টেক এনি ডিসিশন, সেটা টিম সিলেকশন হোক বা যেকোনো ব্যাপারই হোক না কেন। যার যেখানে যে দায়িত্ব, তারা সেই দায়িত্বগুলো পালন করবে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা, যেকোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে। বাস, এর বেশি কিছু না কিন্তু। অপোজিশন যখন মনে করে ৬টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা এমনি নিয়ে নেওয়া যাবে, তখন ৭ নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায়, যখন মিরাজ আসে, তখন ধরেই নেয় এই উইকেটগুলি বোধহয় নেক্সট ২-৩ ওভারের মধ্যে চলে যাবে। কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধহয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে, সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য। এবং মিরাজ, আমরা সবসময় দেখে এসেছি, মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান কিন্তু। আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি, বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান। এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য। ডানহাতি ব্যাটসম্যান যখন সে বোলিং করেছে, অফ স্টাম্পের বাইরে কিছু প্যাচ ছিল, ওখানে কাজে লাগিয়েছে সে। বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে। ব্যাপারটা ঠিক তেমন না যে এই টিমটা জিতেছে বলেই এই টিমটাকেই খেলাতে হবে, ব্যাপারটা তা না। যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব, সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে, সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। তো আমি নিশ্চিত যে ওখানে কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন, তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন।